প্রিয় দর্শক, আমি নিশাত তাসনিম প্রবি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি তিব্বত স্নো প্রেজেন্টস মিউজিক ভিউ। আজকের আয়োজনটি সাজানো হয়েছে একটু ভিন্ন রূপে। আজ আমরা শুধু গান শুনবো না, আজ আমরা আড্ডা দিব জনপ্রিয় পাওয়ার ভয়েস খ্যাত সঙ্গীত শিল্পী আনিকার সাথে। কেমন আছো? আমি ভালো আছি এবং তাসনিম প্রমির সাথে আজকে তাসনিম আনিকা একসাথে বসে আছে। হ্যাঁ, একই নাম, সেম নাম। আজকে তো ভালো আড্ডা হবে, এতটুকু বুঝতে পারছি। ভালো আছো না? অল গুড। ঈদ কেমন কাটছে? ওয়ান্ডারফুল, খুব ভালো কাটছে, পরিবার নিয়ে কাটছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এবার আমার পরিবার আমার সাথে ঢাকাতেই আছে, তো এই কারণে এবার ঢাকাতে ঈদ করা হচ্ছে। ঢাকা ঈদ করা হয় নাকি দেশের বাড়িতে? চট্টগ্রামে করা হতো। চট্টগ্রামে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চট্টগ্রামে করা হতো, তারপর এবার ঢাকায় করা হচ্ছে। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2017 প্রতিযোগিতায় হৃদয় খানের সাথে গ্র্যান্ড ফিনালেতে তুমি পার্টিসিপেট করেছিলে, গান গিয়েছিলে এবং সবার আকর্ষণ কেড়েছিলে। তখন সেই সময় অনুভূতিটা কেমন ছিল? ওয়েল, এটা একটা খুব ডিফারেন্ট ছিল, বিকজ হচ্ছে গিয়ে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের স্টেজে আমরা কিন্তু যতগুলো গান করেছি, আমি, হৃদয় খান এবং প্রত্যয় খান, আমরা কিন্তু সবগুলো ইংলিশ নাম্বার করে একটা ম্যাশ আপ করেছিলাম। তো আমরা বুঝতে পারিনি যেটা অডিয়েন্সের কাছ থেকে আমরা এত বেশি রেসপন্স পাবো এবং সবাই এত পছন্দ করবে। তো একটা জাস্ট নর্মাল একটা পারফরমেন্স ছিল, পরে হচ্ছে গিয়ে অডিয়েন্সের রেসপন্সের পরে আমরা একটা ছোট আকারের মিউজিক ভিডিও হিসাবে সেটাকে ইউটিউবে আপলোড করি। সো ইট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স, খুব মজার ছিল। বাবা মঈনুদ্দিন জেমিং ব্যান্ডের ভোকালিস্ট ছিলেন। চট্টগ্রামে বেশ সুনাম ছিল এই দলটি। ভবিষ্যতে বাবার ব্যান্ডটি পুনরুজ্জীবিত করার কোনো ইচ্ছে আছে কি? সত্যি কথা বলতে প্রমি, হ্যাঁ অবশ্যই, কারণ হচ্ছে গিয়ে বাবার ব্যান্ড, আমি ছোটবেলা থেকে আসলে বাবাকে ওভাবে স্টেজে মানে উইথ হিজ ব্যান্ড পারফর্ম করতে দেখেছি এবং আমি যখন ছোট ছিলাম বাবার সাথে কনসার্ট গুলোতে যেতাম, তখন এলআরবি, তারপরে হচ্ছে জেমস, এই ওনাদের যে পারফরমেন্স গুলো আমি স্টেজে মানে ওনারা করতেন, আমি অডিয়েন্স থেকে দেখতাম। তো ওইখান থেকে আসলে আমার কাছে ওই জিনিসটা আমার কাছে মনে হয় যে আমার মধ্যে ক্রিয়েট হয়েছে যে আমিও কখনো গিয়ে ব্যান্ড করব বাবার মতন করে। তো বাবার ব্যান্ডটা, জেমিং ব্যান্ডটা আসলে করাটা অনেক বড় একটা রেসপন্সিবিলিটি, কারণ হচ্ছে কি তখনকার সময় ওনারা অনেক পপুলার ছিলেন এবং সবাই ওনাদেরকে চিনতো, ভালোবাসতো। তো সেই ক্ষেত্রে আসলে ওরকম মেম্বার সিলেক্ট করা এবং সেই ব্যান্ডটা ক্রিয়েট করা নতুন ভাবে, ইটস আসলে মানে বিগ চ্যালেঞ্জ ফর মি, বাট ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে। ইন্সপায়ার কার কাছ থেকে হয়েছে মিউজিক্যালি? ওয়েল, সত্যি কথা বলতে আমি না সবার কাছ থেকেই শিখি, মানে আমি কখনো বলবো না যে আমি স্পেসিফিক কোনো মানুষের কাছ থেকে শিখেছি বা তাকে দেখেছি, তাকে অনুকরণ করেছি বা অনুসরণ করেছি, ওরকম না, আমি সবার কাছ থেকেই শিখি। এটা ইটস নট লাইক যে আমাকে একটা মিউজিশিয়ান থেকে শিখতে হবে, আমি একটা আর্টিস্ট থেকে শিখি, একটা অভিনেতা অভিনেত্রীর কাছ থেকে শিখি। ছোটবেলা থেকে ইচ্ছে ছিল তোমার মিউজিক লাইনে যাবা? একদম না, ছিল না, একদমই না। কিসের প্রতি ইন্টারেস্ট ছিল? আমি বেসিক্যালি পড়াশোনা করছিলাম, তো আমার ইচ্ছা ছিল যে কোনো একটা সময় হয়তো কর্পোরেট লেডি হব। তো সেই ক্ষেত্রে আমি ওভাবেই এগোচ্ছিলাম, বাট হয় না যে যেটা ব্লাডের মধ্যে আছে ওটা দিন শেষে আসলে চলেই আসে। তোমার প্রথম গান কোনটি ছিল? আমার প্রথম মৌলিক গান ছিল ইচ্ছেরা। গানটি লিখেছেন ইফতেখার সুজন এবং কম্পোজ করেছেন হচ্ছে মীর মাসুম। তো এই গানটি আসলে আমার কাছে অনেক বেশি প্রিয়, কারণ আমি গানটার প্রতি আমার ইমোশনসটা অনেক বেশি, কারণ আমার প্রথম মৌলিক গান এবং প্রথম মিউজিক ভিডিও হিসেবে এটা ইউটিউবে আপলোড হয়। তো আমি বলবো যে এই স্মৃতিটা আমার জন্য খুবই মধুর। চট্টগ্রামে বেড়ে উঠলেও কাজের প্রয়োজনে ঢাকায় থাকছো, চট্টগ্রামকে মিস করো না নাকি? অনেক বেশি, অনেক বেশি, কারণ হচ্ছে গিয়ে ইউ নো হোয়াট, আমি কত বছর যাবো ঢাকায়? আমি 2016 থেকে আসা শুরু করেছি। তখন যাওয়া আসার মধ্যে থাকতাম, যেতাম, তখন তো পড়াশোনা করতাম, আবার আসতাম, খুব কষ্ট করেছি। 2019 থেকে অ্যাকচুয়ালি আমি একদম পার্মানেন্টলি বাসায় নিয়ে থাকছি, বাট 2016 থেকে আমার ঢাকায় যাওয়া আসার মধ্যে আমি ছিলাম। তো হ্যাঁ, তো হয় কি যে আমি যতই দেশ বিদেশে ঘুরি না কেন, যেখানে থাকি না কেন, আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে চট্টগ্রাম। আমি খুব বেশি ভালোবাসি আমার সিটিকে। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তোমার বেশ কয়েকটি মৌলিক গান, সেগুলোর মধ্যে আছে ইচ্ছেরা, যেটা আমরা শুনে নিলাম, পারি না, অভিমান, পাগলামি, কাটাতার, লুকোচুরি, প্রেম, পালাবি কোথায়। তার মধ্যে বালামের সুর ও সঙ্গীতায়োজনে খোলা আকাশ গানটিও বেশ জনপ্রিয় রয়েছে। গানগুলোর পেছনের গল্পগুলো যদি বলতে পারো, একটু একটু করে বলো। ওয়েল, এক একটা গান আসলে এক এক রকম, এবং আমি বলবো যে আমার এখানে যতগুলো গান আছে তার মধ্যে হচ্ছে গিয়ে একটা গান আছে অভিমান।
এই অভিমান গানটা হচ্ছে গিয়ে আমাদের নারীদেরকে নিয়ে, যে আমরা মেয়েরা কিন্তু রাগ করলে আমাদের রাগ ভাঙানো যায়, কিন্তু আমরা যদি অভিমান করে বসি, অভিমান কিন্তু কখনো ভাঙানো যায় না, সহজে ভাঙে না। সো এই গানটার প্রতি আমার আসলে একটু বেশি, আমি বলবো যে এই গানটা তেমন একটা ভিউজও পাইনি, তেমন একটা মানুষ দেখেও নি, কিন্তু আমার কাছে মনে হয় যে আমার সবচেয়ে প্রিয় গান হচ্ছে এটা, অভিমান। তো অবশ্যই তুমি শুনবে, অবশ্যই শুনবো, আজকে বাসায় গিয়ে শুনবো। এন্ড হচ্ছে গিয়ে পাগলামিটা যে মিউজিক ভিডিওটা হয়েছে, এটা কিন্তু একটা আইফোন দিয়ে করা, সো এটা খুব ডিফারেন্ট লাগবে সবার কাছে, যে আইফোন দিয়ে পুরো মিউজিক ভিডিও করেছি। আনিকার গানের নাগরিস ফাকরি কেমন ছিল সেই অনুভূতি? এটা তো বলার মতো না, কারণ হচ্ছে গিয়ে আমরা যারা বাংলাদেশে গান করছি তাদের অলওয়েজ ইচ্ছা থাকে যে তাদের বাংলাদেশকে হচ্ছে গ্লোবালি রিপ্রেজেন্ট করা। তো যখন একটা ইন্টারন্যাশনাল গ্লোবাল স্টার আমাদের সাথে কাজ করে, তখন কিন্তু আমার গানটা ওখানে গিয়ে পৌঁছায়। তো আমার কাছে মনে হয় যে এই যে দুটো দেশের কোলাবোরেশনটা, এইটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এবং অবশ্যই নার্গিস ফাকরি উনি পারফর্ম করেছেন, শি ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্ট্রেস। আমরা তাকে দেখেছি আরনা মিলেতে পারফর্ম করতে, এবং রকস্টার মুভিতে আমরা তাকে দেখেছি, তার অভিনয় দেখেছি। তো সবকিছু মিলে আমার জন্য এটা আমি বলবো যে অনেক বড় একটা প্রাপ্তি, যে আমার মতো একটা স্মল টাউন গার্ল ঢাকায় এসে মিউজিক করেছে, এবং আজকে আমার গানে নার্গিস ফাকরি নেচেছেন। ইটস আ বিগ থিং ফর মি। সেটাই। নিজের টাকায় স্বপ্ন পূরণ গল্পটি একটু শুনতে চাই। গাড়ি কিনেছি, এটা হচ্ছে আমার একটা মাত্র স্বপ্ন ছিল। আমি খুবই কার লাভার, তো আমি ছোটবেলা থেকে বন্ধুদের গাড়ি দেখতাম, নিজে চালাতাম। নিজের টাকায় গাড়ি কিনেছিল তো অনেক বিশাল বড়। এটা আসলে আমার বেশ অনেক সময়ও লেগে গেছে, জমিয়েছি টাকা, কারণ হচ্ছে গিয়ে খরচ হয়ে যায়, আমরা মেয়ে মানুষ তো টাকা রাখতে পারি না। তো হচ্ছে কি, বাট ইচ্ছা ছিল যে না, আমার যখনই সময় যতদিনই লাগে আমি জমাবো। সো আমি সবসময় শোস করার পরে আমি একটা পোর্শন হচ্ছে আমার গাড়ির জন্য রেখে দিতাম। তো প্রায় 6 বছর লেগেছে আমার, এবং এরপরে হয়ে আমি ইচ্ছে পূরণ করতে পেরেছি। তোমার প্রিয় শিল্পী এবং পছন্দের ব্যান্ড কোনটি? ওয়েল, আমার প্রিয় শিল্পী বাংলাদেশে এবং পছন্দের ব্যান্ড, আমার পছন্দের তালিকা অনেক বড়, সত্যি কথা বলতে। কয়েকটা নাম বলো। অবশ্যই, যেহেতু আমি একটা ব্যান্ড লাভার, সেটা হচ্ছে আমার জেমস ভাই, এলআরবি, আই বাচ্চু স্যার, ওনাদের গান অনেক পছন্দ, অনেক ভালো লাগে, এবং কভারও করি আমি অনেক শোতে। এবং আর্টসেলের অনেক গান শুনে, আমি ব্ল্যাকের অনেক বড় ভক্ত ছিলাম, সো ওনাদের গান অনেক শোনা হয়েছে। তোমার গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমাকে কোয়েশ্চেনটা সবাই করে, এবং আমি সবার কাছে একটাই অ্যান্সার দিই, যে আসলে আমার কাছে ভবিষ্যৎ মানেই হচ্ছে গান। আমি গানটা নিয়ে আমার ফিউচার দেখতে চাই, এবং আমি আমার শেষ পর্যন্ত আমি আমার গানটাকে নিয়ে থাকতে চাই। এবং কল্পনা এগুলো আসলে আপেক্ষিক, এবং এটা আমার কাছে মনে হয় যে যখন দিন যায় আমাদের চাহিদা বাড়ে, আমাদের স্বপ্ন মনে হয় আরো অ্যাড হয়, তো মানে লেস হয় না যে আচ্ছা ঠিক আছে এটা ছেড়ে দিলাম। আমার কাছে মনে হয় আরো বেশি স্বপ্ন দেখতে থাকি, আরো কিভাবে ডেভেলপ করা যায়, গানটা কিভাবে করলে আরো। সো আমার কাছে আসলে আমি বলবো যে স্বপ্নটাই আজকে বলি, কল্পনা তো অনেক আছে। স্বপ্নটা হচ্ছে গিয়ে যে আমি যখন স্টেজে যাব, আমি যখন একটা লাইন গাইবো, আমার সাথে হাজার হাজার লাখ লাখ অডিয়েন্স আমার সাথে গানটা গাইবে। সো ওই দিন আমার কাছে মনে হয় যে আমার সব পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে, এবং আমার স্বপ্ন পূরণ হয়েছে। তুমি স্টেজে যাও, হ্যাঁ, তখন তো তোমার সামনে অনেক দর্শক থাকে, তাদেরকে তো তোমার মেইনটেইন করা লাগে, তাদের তোমার মনটা বোঝা লাগে যে তারা আসলে কি চাচ্ছে তোমার কাছ থেকে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা ইটসেলফ আমার কাছে, আমি বলবো যে স্টেজ হচ্ছে আমার কাছে আমার প্রেমিক, এবং আমি যখন আমার প্রেমিকের কাছে যাই আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই। আমার যত ইমোশনস, আমার যত খুশি সবকিছুই স্টেজে, এবং অডিয়েন্স আমার কাছে বলবো যে সেই মানুষগুলো যাদের জন্য আসলে আমি স্টেজে উঠতে পারি। এবং আমার কাছে মনে হয় কি যে একটা আর্টিস্টকে সৃষ্টিকর্তাই হয়তো পাওয়ারটা দিয়ে দিয়েছে, দ্যাট ইউ ক্যান ম্যানিপুলেট পিপল। যে আপনি যখন একটা মানুষকে হাত উঠাতে বলছেন, আপনার কথা তারা হাত উঠাচ্ছে, যখন আপনি বলছেন যে সবাই মিলে একসাথে আমরা চিৎকার করি, ভালো লাগে। এক্স্যাক্টলি, এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট, একটা অনেক বড় অ্যাচিভমেন্ট একটা মানুষের জীবনে। সো আমি অনেক গ্রেটফুল আমার সৃষ্টিকর্তার কাছে, এবং অবশ্যই সেই মানুষগুলোর কাছে যারা আমাকে এত ভালোবেসেছে, আজকে আনিকা বানিয়েছে। তুমি যখন বাইরে যাও তখন তো অটোগ্রাফের শিকার হতে হয় তোমার, তাই না? এখন এটা সত্যি কথা, আমরা যখনই দেশ থেকে দেশের বাইরে যাই, নট ইভেন দেশের বাইরে, আমরা যখন আমাদের শহর থেকে আরেকটা শহরে যাই, তখনই না বোঝা যায় যে বাংলাদেশের মানুষ আসলে কতটুকু গান প্রিয়, এবং তারা আসলে শিল্পী কতটুকু ভালোবাসে। তো এই অটোগ্রাফের বিষয়টা বা ফটোগ্রাফের বিষয়টা, এটা আসলে আমি খুব এনজয় করি। এটা সবচেয়ে বেশি মজার এক্সপিরিয়েন্স করেছিলাম আমি যখন দুবাইতে একটা ইভেন্ট করতে গেছিলাম।
আমি একটা জায়গা থেকে শপিং মানে করে বের হয়ে জাস্ট গাড়িতে উঠেছি। তো ওই জায়গাটাতে আমরা যাচ্ছিলাম যেদিক দিয়ে আমাদের ভেন্যুটা হবে। তো যাওয়ার সময় অনেকগুলো মানুষ আমার গাড়ি ঘিরে ফেলেছিল। তো আমি সবগুলো ভিডিও করে রেখেছিলাম। আমার কাছে মোমেন্টটা অনেক বেশি প্রেশাস ছিল যে ওয়া ওরা আমাকে দেখতে এসেছে। এটা অনেক বড় ব্যাপার, আলহামদুলিল্লাহ। এবার জানতে চাবো বিয়ে কবে করছো? সবার কোশ্চেন এটা, সবার প্রশ্ন। বিয়েটা আসলে কি বলবো, প্রত্যেকবারই যখনই সেটে যাই তখনই বলি পরের বছর এইভাবে করে করে তো অনেক লম্বা সময় পারি করে ফেলছি আমি। তবে জানি না, যখন হবার হবে সবাইকে দাওয়াত দিব। ইচ্ছে কবে তোমার? ওয়েল, আনুমানিক কোনো আইডিয়া আছে? এই বছর না, নেক্সট ইয়ার। আবার নেক্সট ইয়ার বলবো, নেক্সট ইয়ার যত পিছানো যায় না বলতে হবে আন্টি আঙ্কেলকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে। নতুনদের জন্য তোমার পরামর্শ কি থাকবে? ওয়েল, যারা নিউ কামার্স আছে তাদের জন্য আমার একটাই যে অ্যাডভাইস থাকবে, সেটা হচ্ছে ডোন্ট গিভ আপ। ইউনো, অনেক অবস্ট্রাকলস আসবে, অনেকে বাধা দিবে, ডিমোটিভেট করবে, বলবে এটা তোমার দ্বারা হবে না, তুমি পারবে না, দরকার নেই, অন্য কোনো কিছুতে চলে যাও। বাট ইউনো, যদি তোমার ডিসিশনে তুমি যদি স্ট্রং থাকো, তো জাস্ট গো ফর ইট অ্যান্ড ডোন্ট গিভ আপ। আমি মাঝে মাঝে নিজে অনেক সময় গিভ আপ করে ফেলেছি, অনেক সময় মনে হয় সব ছেড়ে দিয়ে কুইট করে ফেলি, পারবো না, হচ্ছে না। বাট তারপর আমার কাছে মনে হয় যে যেটা তুমি ভালোবাসো ওটাকে ধরে রাখা উচিত। সাকসেস আসুক বা না আসুক ডাজন্ট ম্যাটার। সাকসেসের জন্য দরকার নাই, তুমি যেটা ভাবছো ওটা করবা, জাস্ট ফর ইয়োরসেলফ, নো ম্যাটার হোয়াট। নাটক নাটক বা সিনেমায় অভিনয় করতে কি চাও? হ্যাঁ, আমি সিনেমায় এই পর্যন্ত করা হয়নি কোনো কিছু? না, কখনো ট্রাই করিনি। আমাকে অনেকে অফার করেছে, বাট হচ্ছে কি আমি অভিনয়ের জন্য আসলে কতটুকু প্রিপেয়ার আমি এটা জানি না এখনো পর্যন্ত। আমার ইচ্ছা আছে, তবে নায়িকা হওয়ার ইচ্ছা নেই। আমার ইচ্ছা আছে এমন কোনো ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা হচ্ছে একটা সাধারণ মানুষের সাথে রিলেটেড, যেটা নায়ক বা নায়িকা কেন্দ্রিক না, কোন একটা ক্যারেক্টার, বাস্তববাদী একটা ক্যারেক্টার আমি চাই। এই ধরনের যদি কখনো কোনো ক্যারেক্টার পাই অবশ্যই করব। তোমার ফ্রি টাইমে কি করা হয় নরমালি? আমি ফ্রি টাইমে হচ্ছে গিয়ে শপিং করতে অনেক পছন্দ করি। আমি অনেক স্কিন কেয়ার করতে পছন্দ করি, নিজেকে প্যাম্পার করতে অনেক ভালোবাসি। সেটা সবচেয়ে প্রিয় কাজ। পুরো গার্লি। একদম। তো এই জিনিসগুলো আমার খুব পছন্দ, যে সেলফ টেক কেয়ার করা, নিজেকে নিয়ে বসা, নিজের সাথে কথা বলা, নিজের সাথে সময় দেওয়া, নিজেকে হ্যাপি রাখা। তোমাকে কে বেশি সময় দেয় ফ্যামিলির মধ্যে? তুমি কার সাথে বেশি কানেক্টেড? আমার ছোট বোনের সাথে। এবং আমার কাছে মনে হয় যে কোনো মানুষ যাদের প্রেমিকের সাথে এত কথা বলে না মানে সোশ্যাল মিডিয়া, আমি আর আমার ছোট বোন সারাটাক্ষণ চ্যাট করতে থাকি। আমার দুই রুমে দুজন বসা, বাট আমরা কন্টিনিউয়াস উই আর অন ফোন এবং একসাথে আমরা কথা বলতে থাকি। শিল্পী হওয়ার আগের জীবন আর এখনকার জীবনের মধ্যে ডিফারেন্সটা কি? আমার কাছে মনে হয় যে আমার কোনো চেঞ্জ হয়নি। আমার কাছে কোনো চেঞ্জ মনে হয় না। আমি আগেও যেমন ছিলাম, আমি এখনো তেমনই আছি। তবে আগে দায়িত্ব অনেক কম ছিল, এখন দায়িত্বটা অনেক বেশি। এবং শুধু দায়িত্বটা পারিবারিক দিক থেকেই না, এখন অনেকগুলো মানুষের দায়িত্ব। কারণ হচ্ছে অনেকগুলো মানুষ এক্সপেক্ট করে আমি ভালো গান করব, ভালো গান তাদেরকে উপহার দিব। তো এই রেসপন্সিবিলিটিটা আমি বলি যে অনেক বড় একটা রেসপন্সিবিলিটি। তো শিল্পী হওয়ার আগে এটা ছিল না। আগে তো ঘুরে ফিরে বেড়াতাম একদম রিল্যাক্স, আগে তো চিল থাকতাম। এখন তো মনে করো প্রত্যেকটা স্টেপ কাউন্ট হয়, অনেক বেশি কনসার্ন থাকি আমি এই বিষয়গুলো নিয়ে, যে কোথায় কিভাবে কথা বলবো, কতটুকু পরিমিতভাবে নিজেকে রাখবো, সবকিছু মিলিয়ে নিজেকে অনেক গ্রুমিং করতে হয়। তো তোমার এবার যে ঈদ করলা, কি করলা সারাদিন বলো, এবার এটা শুনি। ঈদ মানে হচ্ছে খাওয়া দাওয়া। আমি অনেক খেতে ভালোবাসি, সারাক্ষণ খাই। তো মা অনেক মজার খাবার রান্না করে ঈদের সময়। আমি নিজেও অনেক রান্না করতে ভালোবাসি। তো যেটা হয় যে সকালবেলা ঘুম থেকে উঠেছি। কিছু রান্না করেছো এবার? কি রান্না করলা? অফ কোর্স ডেজার্ট। ও ডেজার্ট তোমার পার্টি চলে আসে একদম। তো রান্না করতে আমার খুব ভালো লাগে, এবং এই স্পেশাল অকেশন গুলোতে আমি আসলে রান্না করে পরিবারকে মানে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করা, এই জিনিসটা আমার অনেক ফেভারিট। তো ছোটবেলার ঈদ কিরকম লাগতো তোমার? ছোটবেলার ঈদ আর এখনকার ঈদের মধ্যে আমি অনেক মিস করি। ওটা মিস করো না? অনেক বেশি মিস করি। কারণ হচ্ছে কি, ছোটবেলায় আমি যে এলাকায় ছিলাম, পাথরঘাটা, চট্টগ্রামে, সেই এলাকাটা না মানে আমার কাছে মনে হয় যে
আত্মীয় স্বজনদের থেকেও বেশি ওই মানুষগুলো আমাদের কাছে ছিল, কারণ ওই মানুষগুলো যখন সবাই, আমার কাছে মনে আছে যে পাড়ার সব ছেলেরা একসাথে নামাজ পড়তে বের হতো, নামাজ পড়তে, এবং সবাই সবার বাড়িতে বাড়িতে যেত। প্রথম কাজ, কেউ কিন্তু কারো আত্মীয় বাসা যেত না, আগে পাড়াটা বের হতো এবং পাড়ার সবাইকে সালাম করে আসতো, সবার বাসায় গিয়ে খাওয়া খেয়ে আসতো। এবং আমার মনে আছে যে আমাদের বাসায় কাউন্ট করা হতো 120 জন মানুষ আসতো এভরি ঈদে, এবং তাদের জন্য খাবার দাবার কিন্তু আমার মারা সারা রাত ধরে রেডি করছে, মানে আন্টিরাই রান্না বান্না করতো। এক্স্যাক্টলি, পুরো রাত ধরে রান্না বান্না করা হতো, এবং পরের দিন হচ্ছে গিয়ে একজনের পর একজন আসতো। তো এই জিনিসগুলো না এখন আর হয় না, এখন দালান কোঠার ভিতরে ঈদ হয়ে গেছে, এবং সব কেমন জানি সব হারিয়ে কেমন গেছে। যেন আমার কাছে মনে হয় যে একজন আরেকজনের বাসায় যাবার যে আগে যে ট্রেডিশনটা ছিল, সবার সবার সাথে দেখা করার যে ট্রেডিশনটা ছিল, এটা এখন অনেক কমে গেছে। এখন আমরা খুব বেশি রেস্টুরেন্ট কেন্দ্রিক, এবং ওই যে বললাম যে ঘরের ভিতরে ঢুকে গেছে, আমরা এখন আর বের হই না। তোমার আগে তো সালামি পেতা, এখন কি সালামি পাওয়া এখন হয়? দিতে হয়। আচ্ছা, এখন দিতে হয়। এখন আর পাওয়ার সুযোগ নেই, এখন আর পাই না, খুব কষ্ট আমার। আরে এবার আমরা তোমার নিজের কণ্ঠে একটি গান শুনতে চাচ্ছি। অবশ্যই, কেন না। তো কোনটা গান? কোন গানটি গাবা? তোমার সবচেয়ে ফেভারিট, যেটা গান গেতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো। আচ্ছা, পরের মধ্যটাই গাই। আমার এখন এই গানটা খুব গেতে ইচ্ছা করছে। আমার পরাণ কান্দে তোরে লাগি, তুই বন্ধু তৃষ্ণার ফাঁকি। আমার পরাণ কান্দে তোরে লাগি, তুই বন্ধু তৃষ্ণার ফাঁকি। তোর লাগি দিমু পারি দূরতে পান্ত, তোর লাগি দিমু পারি দূরতে পান্ত। পরাণ বন্ধু তোরে লাগি, পথ চাইয়া বৈশা থাকি। পার হইয়া যায় কত রাত্রি, পার হয় কত ভোর। যত দূরে থাকিস রে তুই, মনের মাঝে আছিস রে তুই। তোর লাগি পুইরা যায় রে আমার অন্তর। না 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 na 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 na. Thank you. অসাধারণ, Thank you so much. অনেক অনেক সুন্দর হয়েছে, খালি গলায় এত সুন্দর। Thank you. যাক, মাশাআল্লাহ। পালাবি কোথায় গানটি বেশ জনপ্রিয় হয়েছে, সেই গানটি সম্পর্কে একটু আমরা জানতে চাই। ওয়েল, এই গানটার বিষয়ে কি বলবো, এই গানটার বিষয়ে এতটুকু বলবো যে গানটা যখন আমি রেকর্ড করতে যাই, আমি রাতের বেলা রেকর্ডিং এর স্টুডিওতে ঢুকেছিলাম, দিনের বেলা বের হয়েছিলাম, আমার এতটুকু মনে আছে। 8 ঘন্টা লেগেছে আমার বয়স। সারা রাত আমি 8 ঘন্টা। এবং আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে তুমি এই সময় কি পানি খাওনি, এই সময় তোমার খিদে লাগেনি? সত্যি কথা বলতে কি জানো, যে আমি যখন স্টুডিওতে ছিলাম, আমি এবং আমার যে রেকর্ডিস্ট ছিল, আমরা কিন্তু একবারের জন্য বের হইনি। আমরা ওই বুথের মধ্যেই ছিলাম 8 আওয়ার্স, এবং 8 ঘন্টা ধরে আমরা গানটা রেকর্ড করি। বিকজ এই গানটার মধ্যে কিন্তু আমার যে ভয়েস টেক্সচারটা একদমই ডিফারেন্ট। আমি একদম নতুন একটা আনিকাকে আমি সবার সামনে এনেছি। সেটা আমার জন্য অনেক বেশি, বলবো যে কি, অনেক বড় একটা টাফ একটা চ্যালেঞ্জ ছিল, যেটা আমি নিয়েছি এবং আই মেড ইট। এখন আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তুমি দর্শকদের উদ্দেশ্যে কোনো কিছু বলবে? অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে এতটুকুই বলবো যে থ্যাংক ইউ সো মাচ আমাকে এত বেশি লাভ, এত বেশি সাপোর্ট করার জন্য। আপনাদের জন্য আসলে আমি আজকে এখানে বসে আছি, এত দূর এসেছি। এবং সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই সবার ঈদ অনেক ভালো কাটছে, পরিবারের সাথে সুন্দর আনন্দে কাটছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা গানকে আরো বেশি শুনবেন, নিজেদের মধ্যে ধারণ করবেন এবং আমাদের সকল শিল্পীকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ। গল্প এবং গানে গানে সময় হলো এবার বিদায় নেবার। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আনিকা, তুমি এত ব্যস্ততার মাঝে আমাদের মাঝে এসে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তোমাকেও। প্রিয় দর্শক, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি প্রমি বিদায় নিচ্ছি দিব্য স্নো প্রেজেন্স মিউজিক ভিউ থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাই টিভির সঙ্গেই থাকুন।